মাতৃভাষার মাস চলতেছে। শাহ আব্দুল করিমের একটা কথা দিয়া শুরু করি। শাহ আব্দুল করিম চোখে এক মহাসাগর স্বপ্ন নিয়া একবার বলছিলেন, পৃথিবীটা একদিন বাউলের হবে। আব্দুল করিমকে আপনারা বাউল হিসেবে চিনে থাকবেন, কিন্তু ওনার আরো অনেকগুলো পরিচয় আছে। তার ভিতর একটা হইল, উনি 1952 সালের একজন ভাষা সৈনিক। একভাবে দেখতে গেলে কোনো ভাষার সকল কবি সাহিত্যিক শিল্পী চিন্তকই আসলে ভাষা সৈনিক। প্রজন্মের পর প্রজন্ম ধইরা যেহেতু তারাই ভাষাটারে বইয়া নেয়। কিন্তু আব্দুল করিম সেই অর্থে না, আক্ষরিক অর্থেই ভাষা সৈনিক ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের পুলিশ সেই প্রত্যন্ত সুনামগঞ্জ থেকে তারা আটক করে উঠায় নিয়ে গেছিল আন্দোলন দমন করতে। এই বাউলদেরকে এতটাই থ্রেট ফিল করত পাকিস্তানের শাসকেরা। কিন্তু বাউলের মুখ চাইপা ধইরা তো আর মাতৃভাষার আন্দোলন দমানো যায় না। ফলাফল তো আপনারা জানেনই। কিন্তু হঠাৎ আমি বাউল নিয়ে পড়লাম কেন, বলতেছি, সবুর করেন। বাউলের কথা বলার আগে একটু সংস্কারের আলাপে আসি। দেশে এখন সংস্কারের মৌসুম চলতেছে। অবশ্য এইবারই প্রথম না, গত 78 বছরে আমরা অন্তত 4বার বৃহৎ সংস্কারের সুযোগ পাইছি। প্রত্যেকবারই কোনো না কোনো জাগরণের ফলে। প্রথম বড় সুযোগটা আমরা পাইছিলাম ব্রিটিশ কলোনির থেকে মুক্ত হওয়ার পর, 1947 সালে পাকিস্তান বানাইয়া। সংস্কারের সেই সুযোগ আমরা কাজে লাগাইতে পারি নাই। ব্রিটিশদের রাইখা যাওয়া আইন কানুন, শিক্ষা, রাজনৈতিক বন্দোবস্ত সহ প্রায় কিছুই না বদলাইয়া আমরা তখন কেবল ইউরোপের শাসক বদলাইয়া পাকিস্তানের শাসক বসাইলাম। বছর না ঘুরতেই টের পাইলাম আমরা কেবল জালিম বদলাইছি, জুলুমের কারখানা বদলাইতে পারি নাই। একই সাথে জিনিসটা মাইনাও নিতে পারি নাই। সেই না মানার দ্রোহ থেকেই জন্ম হইল ভাষা আন্দোলনের, জন্ম হইল 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মহান মুক্তিযুদ্ধের। 30 লাখ মানুষের মৃত্যুর মিছিল পার কইরা অবশেষে আমরা পাইলাম নিজেদের জন্য একটা স্বাধীন দেশ। কিন্তু এরপরেও ঘটল সেই একই কারবার। পাকিস্তান ব্রিটিশদের সব সিস্টেম রাইখা দিছিল। পাকিস্তান থেকে বাইর হইয়া আমরা ব্রিটিশ এবং পাকিস্তান উভয়ের সিস্টেমই রাইখা দিলাম। সংস্কারের দ্বিতীয় সুযোগটাও খুব একটা কাজে আসলো না। তৃতীয় সুযোগটা আসছিল 90-এ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়াই। সেইখানেও তেমন সংস্কার হইল না। 90 হইয়া থাকলো এক বিশাল দীর্ঘশ্বাসের নাম। এরপর 2024, এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। ফ্যাসিস্ট হাসিনা শাহিরে দেশ ছাড়া কইরা ঘোষণা করা হইল নতুন রাজনৈতিক বন্দোবস্তের। আমার মতো যেই লোকেরা কেবল শাসকদের নিয়েই বিরক্ত না, বরং শাসন কাঠামো নিয়েও নিয়মিত প্যারা খায়, তারা মনে কিঞ্চিত আশা পাইলাম। গঠন করা হইল বেশ কয়েকটা সংস্কার কমিশন। একে একে কমিশনগুলা প্রতিবেদন দিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রতিবেদনগুলো পইরা দেখলাম সেগুলোতে অনেক সুন্দর সুন্দর আলাপ আছে, কিন্তু এই এলাকার মাটি আর সেই মাটির মানুষের চিন্তার আলাপ নাই, বাউলের আলাপ নাই। মনে হইল ব্রিটিশ বাবুদের রাইখা যাওয়া সেই কলোনিয়াল কাঠামোরেই সিম্পলের ভিতরে গর্জিয়াস করার একটা বন্দোবস্ত চলতেছে। কিন্তু আমি হঠাৎ বাউলদের নিয়ে কেন পড়ছি? বাউলরা তো আর রাষ্ট্রবিজ্ঞানী না যে দেশ বিদেশ থেকে ডাইকা আইনা তাদের আলাপ রাষ্ট্রের কলকবজায় ঢুকাইতেই হবে। কিন্তু বন্ধুরা, এইখানেই আছে শুভঙ্করের ফাঁকি। ইউরোপের অন্ধকার যুগের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। আশেপাশের নানান এলাকার থেকে বাপে খেলানো, মায়ে তাড়ানো রাজা বা পোপদের দখলে থাকার প্রায় 1000 বছর সময়কালকে ইউরোপীয়রা মধ্যযুগ বা অন্ধকার যুগ বইলা ডাকে। সেই যুগের শেষ হয়েছিল তখনই যখন ইউরোপের জনগণ আর পণ্ডিতেরা, কবি আর রাজনৈতিকেরা ঘুরে তাকাইছিল নিজ অঞ্চলের ধুলো জমে থাকা চিন্তার স্কুলগুলার দিকে। ঘুরে তাকাইছিল নিজেদের প্রাচীন চিন্তক, দার্শনিক ও তাদের রেখে যাওয়া শ্রেষ্ঠ চিন্তাগুলার দিকে। সেই চিন্তাই তাদের দেখাইছিল নয়া ভবিষ্যতের পথ। গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের দর্শন তাদেরকে গড়ে দিছিল এমন এক সংস্কারের রূপরেখা যা তাদের নিয়ে আসছে আধুনিক সভ্যতার একদম কেন্দ্রবিন্দুতে। শুধু ইউরোপ কেন, ইউরোপেরও আরো আগে আরবেও ইসলামের জাগরণ ঘটছিল ঠিক একই কায়দায়। কিন্তু আমরা আটকায় আছি কেন? আমাদের কি চিন্তক নাই, দার্শনিক নাই, নিজস্ব চিন্তার স্কুল নাই? সবই আছে, শুধু সেদিকে কারো নজর নাই। এই দেশে এমন কোন অঞ্চল খুঁজে পাওয়া কঠিন যেখানে বাউল ফকির সন্ন্যাসীদের আখড়া নাই, পীরের মাজার নাই, প্রাচীন বিহার বা মঠ নাই। সাধু সন্ন্যাসী, বাউল ফকির, পীর ও পণ্ডিতরাই এই অঞ্চলের প্রধান দার্শনিক, লোকাল দার্শনিক। কিন্তু তাদের বাতলে দেওয়া সমাজ ব্যবস্থার দিকে আমরা ঘুরেও তাকাইতেছি না। উল্টা গত 6 মাসে 81টার বেশি মাজারে হামলা হয়েছে, সেটা নিয়েও তেমন মাথা ঘামাইতেছি না। শুধু পীরের মাজার না, প্রাচীন মঠ ও বাউলের আখড়ায়ও হামলা কম হয় নাই। অবশ্য শুধু 6 মাসের হিসাব দিলে ব্যাপারটা শুনতে কিঞ্চিত বোঝেনি আওয়ামী লীগ লাগে।
তাই বলে রাখা ভালো, আওয়ামী লীগের আমলেও বাউল ফকিররা খুব একটা সুখে দিন কাটান নাই। নিয়মিত লাঞ্ছনা, ধইরা নিয়া চুল কাইটা দেয়া, বাড়িতে আখড়ায় আগুন দেয়া, এমনকি জবাই করে হত্যা করা, মেলায় হামলা করা, আখড়ায় হামলা করা, এর সবই ঘটছে আওয়ামী লীগের আমলে। শুধু এবার না, 1996 সালে ক্ষমতায় আইসা তো কুষ্টিয়ার ছেউরিয়া থেকে লালনের আখড়াই উচ্ছেদ করার উদ্যোগ নিছিল আওয়ামী লীগ সরকার। গণপ্রতিবাদের মুখে সেবার আর পারে নাই। যাজ্ঞা, আওয়ামী জাহেলিয়াত থেকে আবার সংস্কারের আলাপে আসি। বলা হইতাছে সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে নানান মাধ্যমে জনমত নেওয়া হয়েছে, জনমতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সংস্কারের প্রতিবেদন। ব্যাপারটা শুনতে ডেমোক্রেটিকই লাগে, কিন্তু ফর্মুলাটা একটু ঘাটলেই শেষ পর্যন্ত আর ডেমোক্রেটিক লাগে না। যতক্ষণ না কম মানুষের মত ও বেশি মানুষের মতের মধ্যে ডিবেটটা ঘটে, যতক্ষণ না 60 জন মানুষের বিতর্কের মাধ্যমে 40 জন মানুষও নিজেদের দলে টানার সুযোগ থাকে, কিংবা উল্টাটাও সবসময় যে একদল লোক আরেকদল লোকের সাথে বিতর্ক কইরা নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবো, এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টির দরকারও নাই। বিরোধিতা থাকা এবং বিরোধিতার সৌন্দর্য থাকা দুইটাই জরুরি, কিন্তু সেই ডিবেটটা কেবল অন্তর্বর্তীকালীন বা ক্রান্তিকালের জন্য হওয়া উচিত না। সেই ডিবেটটা তো হবে শিক্ষা ব্যবস্থার মধ্যেই। শিশু শ্রেণীর থেকে পিএইচডি পর্যন্ত সেই ডিবেটেই তো থাকার কথা শিক্ষার্থীদের। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই পরিবেশ নাই। আমাদের তো অনেক কিছুতেই অনেক কিছু থাকার পরিবেশ নাই। সেগুলাতে সুস্থ পরিবেশ তৈরি করার জন্যই তো নানান কমিশন করা হইলো। কিন্তু ভাই, শিক্ষা সংস্কার কমিশনটা কই? প্রাইমারি স্কুলে থাকতে পাঠ্য বইয়ে একটা লেখা পড়ছিলাম। লেখার নাম ছিল পার্টস অফ স্পিচেস। যতদূর মনে পড়ে সেটা ছিল শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঝগড়া, কথোপকথন। সেই ঝগড়ায় লিভার হৃৎপিণ্ডরে কয় আমারে ছাড়া তুই অচল, পাকস্থলী জিহ্বারে কয় আমারে ছাড়া তুই অচল, চোখ হাতরে একই কথা কয় আমারে ছাড়া তুই অচল। কিন্তু ভাই, ব্রেন ছাড়া তো এর সবগুলাই অচল। আর শিক্ষা ব্যবস্থাটা হইতেছে এই সমাজের ব্রেন। আপনি মগজে ক্যান্সার রাইখা সারা শরীরের কলকবজা যতই বদলান, লাভ নাই তো। ব্রেনের ক্যান্সারের কারণেই আর কোনোটাই টিকতে পারবো না। অথচ রাষ্ট্রের ব্রেন সংস্কারের কোনো উদ্যোগই আমরা পাইলাম না। কোনো রাজনৈতিক দলরেও দেখলাম না বহু দাবি নিয়ে তারা যেমনি ইন্টিরিমরে চাইপা ধরে, শিক্ষা সংস্কারের জন্যও তেমনি চাইপা ধরতে। রাজনৈতিক দলের কথা যেহেতু বইলাই ফেললাম, তাইলে ওনাদের নিয়েও দুই চারটা কথা কওয়া দরকার। নানান দলের সংস্কার প্রস্তাবে দেখলাম কে কয়বার কয়দিন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকতে পারবো, গণতান্ত্রিক রূপরেখা কেমন হইব, এইসব নিয়ে আলাপে ভরপুর। কিন্তু ভাই, শিক্ষা ব্যবস্থা যেমন রাষ্ট্রের ব্রেন, রাজনৈতিক দলগুলাও তো ক্ষমতার ব্রেন। এই ব্রেনটারে আপনারা সংস্কার করতেছেন না কেন? যেই প্রস্তাবগুলা রাষ্ট্ররে দিতেছেন, নিজ দলের কাঠামোতে সেই প্রস্তাব বাস্তবায়ন করতেছেন না কেন? বলতেছেন না কেন দলে কয় মেয়েদের বেশি কেউ দায়িত্ব থাকতে পারবো না? একটা কথা আছে না, চ্যারিটি শুরু হয় নিজের ঘরের থেকে, তেমন স্বৈরাচারও শুরু হয় নিজের দলের থেকেই। রাজনৈতিক দলগুলা নিজেদের চিন্তায় যদি সংস্কার না করে, তাহলে রাষ্ট্রের যতই সংস্কার হোক, সমাজে সেটার প্রভাব যেই লাউ সেই কদুই থাকবে। আর এটা আমার দাবি না। কয়দিন আগে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের প্রকাশিত ইউথ ম্যাটার্স সার্ভেটা পড়তাছিলাম। সেখানে অধিকাংশ তরুণ মতামত দিছে নতুন দল গঠনের চেয়ে রাজনৈতিক দলগুলার সংস্কারের প্রতি তারা বেশি আগ্রহী। আবার একটু আব্দুল করিমে ফিরি। স্বাধীনতার পর আব্দুল করিম গাইলেন, রক্ত দিয়া স্বাধীন হলাম মুক্তি পাবো বলে, শোষিতের নাই স্বাধীনতা আছে শোষকের কবলে। আব্দুল করিমের এই দুইটা লাইনের ভেতরেই নিহিত আছে আমাদের এতগুলা অভ্যুত্থানের মূল আলাপ। আমরা বারবার সংগ্রাম করলাম, জিতলাম, এবং শোষিত যে ছিলাম সেই শোষিতই থাকলাম। এর কারণ হয়তো অনেক, কিন্তু এর একটা কারণ এইটাও বটে যে একবারও আমরা এই অঞ্চলের মাটির চিন্তা রাষ্ট্রে প্রয়োগ করতে পারলাম না। একবারও আমাদের জাগরণের ফসল আমরা ঘরে তুলতে পারলাম না, কারণ ঘরটা আমাদের ছিলই না, হয়ও নাই। এই প্রসঙ্গে আরেক লোকশিল্পী আব্দুল আলিমের গাওয়া গানের কটা লাইন মনে পড়লো। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমাদেরও হয়েছে সেই দশা। পরের কাঠামোতে যতই আশ্রয় নেবেন, দিন শেষে আপনারে তো রেফিউজি হিসেবে ট্রিট করা হবেই। অথচ বারবার বলা হয় আমরা নাকি দেশের মালিক। এ কেমন মালিকানা? বারবার যদি আন্দোলন কইরা কলোনাইজার শোষকদের কাঠামোতেই আন্দোলনের ফসল জমা দিতে হয়, তাইলে তো আমরা ঘুরে ফিরে আসি আব্দুল করিমের সেই লাইনেই, রক্ত দিয়ে স্বাধীন হলাম মুক্তি পাবো বলে, শোষিতের নাই স্বাধীনতা আছে শোষকের কবলে। এইবার আমাদের স্বাধীনতা নতুন কইরা পুরাতন শোষণের কবলে না পড়ুক। শুধু জালিম না,
জুলুমের কারখানার ডিজাইনটাও বদলাক। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো ভাব না সমাচার নিয়ে। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথে। আইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই।